নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিকে ম্যানেতে তোমাদের স্বাগত। বন্ধুরা, পিএসসি মিসলিনিয়াস মেইনসের যে মিনি মক টেস্ট আমরা শুরু করেছি, আজকে আমাদের মক নাম্বার 10 এবং এখানে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা আলোচনা করছি এবং এখান থেকে কিন্তু প্রশ্ন তোমরা কমন পেতে পারো। তো দেখতে পাচ্ছ যে এর আগে 9টা মক টেস্ট হয়ে গেছে, যারা প্রত্যেক দিন দিচ্ছ তোমরা বুঝতে পারছো কীরকম লেভেলের প্রশ্নপত্র আমরা তোমাদের পিএসসি লেটেস্ট ট্রেনিং অনুযায়ী তুলে নিয়ে আসছি। তাহলে চলো দেখে নেব আজকেও গুরুত্বপূর্ণ অবজেক্টিভ যে 50 নম্বরের মার্কস থাকে তার যে কথা মাথায় রেখে আমাদের মক টেস্ট 10। দেখো, প্রথম হচ্ছে 5টা গুরুত্বপূর্ণ অ্যাব্রিভিয়েশন। তো অবশ্যই যারা নতুন দেখছো তাদের বলবো ভিডিওটা পজ করে আগে উত্তর দেবে, তারপর আমাদের সাথে মিলিয়ে নেবে এবং শেষে 50-এ কত পেলে সবাই কিন্তু কমেন্ট করছে, তোমরাও কিন্তু কমেন্ট করতে ভুলো না, ঠিক আছে? চলো, প্রথম দেখতে পাচ্ছ কি বলছে, এনসিআরটি এর পুরো কথা কি। নেক্সট, এনজিও পুরো কথা কি। পরবর্তী হচ্ছে ওএনজিসি পুরো কথা কি। ওইসিডি পুরো কথা কি। ওপেক পুরো কথা কি। তাহলে চলো দেখে নেবো। দেখো, প্রথম যেটা দেখতে পাচ্ছ তোমরা এনসিআরটি, তো এর পুরো কথা কি? এর পুরো কথা হচ্ছে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। তো ভারতবর্ষের কিন্তু যে শিক্ষা ব্যবস্থার যে মান কতটা রাখা হবে, তো এটা কিন্তু এনসিআরটি করে থাকে। এনসিআরটির বই আমরা পড়ে থাকি। তো এনসিআরটির পুরো কথা হচ্ছে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, ঠিক আছে? তো আচ্ছা, এটা অফ না হয় এটা ফর হবে, ঠিক আছে? তো পরবর্তী আমরা দেখে নেব। নেক্সট, এনজিও। দেখো, এখনকার দিনে আমরা কিন্তু বিভিন্ন জায়গায় এনজিওর কথা শুনি, যে এনজিও খুলেছে কেউ একটা এনজিও, কোনো একটা এনজিও দুস্থ পরিবারদের জন্য দেখছে, তারপর বৃদ্ধাশ্রমে এনজিও রয়েছে। তো সেই এনজিওর পুরো কথা হচ্ছে নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন, ঠিক আছে? তো এন ফর নন, জি ফর গভর্নমেন্টাল, আর ও ফর অর্গানাইজেশন। পরবর্তী আমরা দেখব ওএনজিসি। তো এটা পিএসসি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন অনেকবার এসছে যে ওএনজিসি। তো ওএনজিসির পুরো কথা হচ্ছে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আমরা দেখব ওইসিডি। এটাও পিএসসি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। তো ওইসিডি হচ্ছে ও ফর হচ্ছে অর্গানাইজেশন, ই ফর ইকোনমিক, সি ফর হচ্ছে কোঅপারেশন, অ্যান্ড ডি ফর ডেভেলপমেন্ট। মাথা রাখবে, ঠিক আছে? তো নেক্সট আমরা দেখে নেব ওপেক। তো ওপেকের পুরো কথা কি? অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রি। তো তেল নিয়েই কিন্তু এখন যে রাজ্য মানে দেশান্তরে কিন্তু এই ঝামেলা চলছে। তো সেই যে ওপেকের পুরো কথা হচ্ছে অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রি, এবং যার হেডকোয়ার্টার অস্ট্রিয়ার ভিয়েনাতে আছে, ঠিক আছে? চলো তাহলে আমরা দেখে নেব পরবর্তী যে গুরুত্বপূর্ণ 5টা যোজনা এবং তার যে সাল আমাদেরকে জানতে চাওয়া হয়েছে। প্রথম দেখতে পাচ্ছ স্বচ্ছ ভারত অভিযান। নেক্সট, অটল মিশন ফর রিজুভিনেশনস অ্যান্ড আরবান ট্রান্সফরমেশন। নেক্সট হচ্ছে দীনদয়াল উপাধ্যায় গ্রাম জ্যোতি যোজনা। নেক্সট হচ্ছে ন্যাশনাল কেরিয়ার সার্ভিস। পরবর্তী হচ্ছে আমার পাড়া আমার সমাধান। তাহলে চলো দেখে নেবো। যে ইবুক রয়েছে, যেটা হচ্ছে ইংলিশ রিপোর্ট রাইটিংয়ের ইবুক। এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে একটা ডেমো বুক রয়েছে। তোমাদের ডেমো বুক প্রয়োজন হলে নিচে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এবং যে অনেকে কিন্তু এই বুকগুলো সংগ্রহ করছে, এটা হচ্ছে ইংলিশে। নেক্সট দেখছো বাংলা প্রতিবেদনেরও কিন্তু ইবুক রয়েছে এবং তার পাশাপাশি এখানে উত্তরগুলো করে দেওয়া রয়েছে। এবং নেক্সট হচ্ছে মিসলিনিয়াসের জিকের অবজেক্টিভ প্লাস ডেসক্রিপটিভের ইবুক। তো এই 3টে ইবুক একটা যে অফার প্রাইস কিন্তু দেওয়া হচ্ছে এবং প্রচুর ক্যান্ডিডেট এটা কিন্তু সংগ্রহ করেছে। যদি তোমরা এখনও না নিয়ে থাকো, অবশ্যই নিচে দেওয়া লিঙ্কে গিয়ে তোমরা এটা সংগ্রহ করতে পারো। প্রথম যে উত্তরটা তোমরা দেখতে পাচ্ছ স্বচ্ছ ভারত অভিযান। তো এটা কবে হয়েছিল? এটা হয়েছিল 2014 সালে। সেন্ট্রাল গভর্নমেন্টের একটা স্কিম, এবং যে সারা ভারতবর্ষ জুড়ে যে ওপেন খোলা জায়গায় মলমূত্র ত্যাগ বন্ধ করা থেকে শুরু করে বিভিন্ন পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য কিন্তু এই যে স্বচ্ছ ভারত অভিযান, এই যে স্কিমটা লঞ্চ করা হয়েছিল মহাত্মা গান্ধীর জন্মদিন 2রা অক্টোবরে, ঠিক আছে? অটল মিশন ফর রিজুভিনেশন অ্যান্ড আরবান ট্রান্সফরমেশন। তো এখানে 2015 সালে এটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা স্কিম, এবং এর মাধ্যমে কিন্তু যে পানীয় জল থেকে শুরু করে সেই যে সিটিটাকে ডেভেলপ করা প্রত্যেক কটা জিনিস কিন্তু এই আমরুট মিশনের মাধ্যমে কিন্তু ছিল। আরও অনেক কিছু ছিল। তো 2015 সালে হয়েছিল, এটা মাথায় রাখো। নেক্সট দেখতে পাচ্ছ দীনদয়াল উপাধ্যায় গ্রাম জ্যোতি যোজনা। এটা কবে হয়েছে? এটা হয়েছিল 2014 সালে। তো 2014 সালে ডিসেম্বরে এটা কিন্তু হয়েছিল দীনদয়াল উপাধ্যায় গ্রাম জ্যোতি যোজনা। তো গ্রামীণ এলাকায় যে বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য এই স্কিমটা নেওয়া হয়েছিল। নেক্সট দেখতে পাচ্ছ ন্যাশনাল কেরিয়ার সার্ভিস। এটা কবে হয়েছিল? বুঝতেই পারছো 2015। এবং ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিসটা কি? তো এর যে ফুল ফর্মের মধ্যে কিন্তু রয়েছে এনসিএসের যে আমাদের যে চাকরি প্রার্থী রয়েছে এবং যে যারা চাকরি নেয় তাদের মধ্যে কমিউনিকেশন গ্যাপ যাতে কমানো যায়, এবং যে ডিজিটাল মাধ্যমে ইউজের মাধ্যমে যাতে খুব তাড়াতাড়ি এই চাকরি রিলেটেড যে ব্যাপারগুলোকে পৌঁছে দেওয়া যায়, এর জন্য ন্যাশনাল কেরিয়ার সার্ভিসটা কিন্তু শুরু হয়েছিল 2015 সালে। পরবর্তী দেখব আমার পাড়া আমার সমাধান। পশ্চিমবঙ্গ সরকারের রিসেন্টলি কিন্তু এটা না হলো 2025 সালে আমার পাড়া আমার সমাধান, অর্থাৎ প্রত্যেকটা পাড়ায় যে লোকাল যে সমস্যাগুলো থাকে সেইগুলো যে গভর্নমেন্ট যে যারা রয়েছে
আমাদের যে আমলা তাদের কাছে তুলে ধরতে হবে এবং সরকার কিন্তু সেটার সমাধান করবে। এটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে ইনিশিয়েটিভটা নিল। আচ্ছা, নেক্সট আমরা দেখে নেব 5টা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেখানে 2 মার্কস করে রয়েছে। তো দেখতে পাচ্ছ প্রথম প্রশ্ন কি বলছে যে ইউনিফর্ম সিভিল কোড এটা প্রথম কোন রাজ্য ইমপ্লিমেন্ট করলো। তোমরা দেখেছো যে ইউনিফর্ম সিভিল কোড নিয়ে কিন্তু বিভিন্ন জায়গা কিন্তু লেখালেখি চলছিল। তো সেই ইউনিফর্ম সিভিল কোড কোন রাজ্য প্রথম এটাকে কি করলো, ইমপ্লিমেন্ট করলো। নেক্সট বলছে যে কোন দেশে সবথেকে বেশি রিজার্ভ অয়েল যে রিজার্ভ করা আছে, ঠিক আছে, কোন দেশে। তো অয়েল নিয়ে কিন্তু যত ঝামেলা, আমেরিকা ভারতের ওপর যে তারিফ লাগাচ্ছে কেন, কারণ ভারত রাশিয়ার কাছ থেকে তেল বেশি করে মানে কিনছে, তো এর জন্য। তো সেই হিসেবে কিন্তু যে কোন দেশে অয়েল রিজার্ভ বেশি রয়েছে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে যাচ্ছে। দেখো নেক্সট বলছে ওয়েস্ট বেঙ্গলের কোন জেলাকে রাইস বাউল অফ বেঙ্গল বলা হয়। আচ্ছা, পরবর্তী যে 2025 অনুযায়ী কারেন্ট চিফ সেক্রেটারি অর্থাৎ পশ্চিমবঙ্গের যে মুখ্য সচিব, বর্তমানে মুখ্য সচিব কে আছে তার নাম জানতে চাওয়া হয়েছে। নেক্সট কোন ইন্ডিয়ার সিটিকে যে সিটি অফ নবাব বলা হয়, ঠিক আছে। তো তাহলে চলো দেখে নেব উত্তরগুলো। প্রথম যে প্রশ্নটা আমরা দেখব যে ইউনিফর্ম সিভিল কোড এটা যে কোন স্টেট প্রথম চালু করেছে, সেটা হচ্ছে উত্তরাখণ্ড। তো উত্তরাখণ্ড প্রথম চালু করেছে এবং এখান থেকে একটা প্রশ্ন জেনে রাখো যে ইউনিফর্ম সিভিল কোড এটা কততম আর্টিকেলে রয়েছে, এটা হচ্ছে 44তম আর্টিকেলে রয়েছে। এই ইউনিফর্ম সিভিল কোড কি, দেখো বিভিন্ন আমাদের ভারতবর্ষ জানো যে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে। তো বিভিন্ন ধর্মের ক্ষেত্রে কিন্তু বিবাহ বিচ্ছেদ এই সহ যে বিভিন্ন, অর্থাৎ হিন্দুদের জন্য একরকম আইন, মুসলিমদের জন্য তাদের আইন অনুযায়ী একরকম আইন, এগুলো রয়েছে। এর ফলে কিন্তু যে বিভিন্ন রিলিজিয়ানের যে মহিলারা তারা কিন্তু যে বঞ্চনার শিকার হচ্ছে। তো ইউনিফর্ম সিভিল কোডের মাধ্যমে কিন্তু, অর্থাৎ এক দেশ এক আইন, এই ব্যবস্থার মাধ্যমে ইউনিফর্ম সিভিল কোডটা কিন্তু চালু করা যে পরিকল্পনা চলছে। অর্থাৎ যে কোনো ধর্মীয় কারণ না, যে মানে যেইটা ইল্লিগাল সেটা যে কোনো ধর্মের জন্য ইল্লিগাল, সেটা আইন অনুযায়ী ইল্লিগাল হবে, ঠিক আছে। তো এইটা ইউনিফর্ম সিভিল কোডের মাধ্যমে কিন্তু বোঝানো হয়েছে। নেক্সট আমরা দেখব কি বলছে যে কোন দেশে সবথেকে বেশি যে অয়েল রিজার্ভ রয়েছে, তো সেটা হচ্ছে ভেনেজুয়েলা কিন্তু সবথেকে বেশি অয়েল রিজার্ভ রয়েছে। আচ্ছা, পরবর্তী আমরা দেখে নেব ওয়েস্ট বেঙ্গলের কোন জেলাকে রাইস বাউল অফ বেঙ্গল, সেটা হচ্ছে বর্ধমান জেলাকে বলা হয়। আর যদি বলে যে ভারতবর্ষের কোন রাজ্যকে রাইস বাউল অফ ইন্ডিয়া বলা হয়, সেটা কিন্তু অন্ধ্রপ্রদেশ হবে। কি হবে? অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে। তো পরবর্তী দেখে নেব যে চিফ সেক্রেটারি বর্তমানে কে আছেন, তার নাম হচ্ছে মনোজ পান্থ, ঠিক আছে, মনোজ পান্থ রয়েছেন। আচ্ছা, মনোজ পান্থের কিন্তু যে টার্মটা সেটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বাড়িয়ে দেওয়া হয়েছে, 31শে ডিসেম্বর পর্যন্ত করে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো মনোজ পান্থ বর্তমানে চিফ সেক্রেটারি রয়েছেন। আচ্ছা, পরবর্তী আমরা দেখে নেব যে কি বলছে সিটি অফ নবাব, কোন শহরকে ইন্ডিয়ার সিটি অফ নবাব বলা হয়, সেটা কোন শহরকে বলা হয়, সেটা হচ্ছে লখনৌকে বলা হয়। কারণ লখনৌ শহরে তোমরা জানো যে নবাবদের বাস ছিল। এবং এই যে সেম প্রশ্নটা যদি সিটি অফ বেঙ্গল বলা হতো, কোন শহরকে হতো, কোন জায়গা হতো, সেটা কিন্তু মুর্শিদাবাদ হতো, ঠিক আছে। তো আচ্ছা, চলো দেখে নেবো পরবর্তী আরও 5টা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কি বলছে যে প্রথম মহিলা প্রাইম মিনিস্টার বিশ্বের, অর্থাৎ বিশ্বে কোন দেশে প্রথম মহিলা প্রাইম মিনিস্টার ছিল এবং তার নাম জানতে চাওয়া হয়েছে। নেক্সট দেখতে পাচ্ছ কি বলছে যে কোন মুঘল সম্রাট প্রথম টোবাকো বা তামাক নিষিদ্ধ করেছিল। পরবর্তী প্রশ্ন যে কোন স্টেটকে স্পাইস ক্যাপিটাল অফ ইন্ডিয়া বলা হয়। আচ্ছা, পরবর্তী প্রশ্ন যে সরো অফ আসাম, অর্থাৎ আসামের দুঃখ, কোন নদীকে আসামের দুঃখ বলা হয়। নেক্সট দেখতে পাচ্ছ গেটওয়ে অফ ইন্ডিয়া কোন শহরকে বলা হয়, ঠিক আছে। তাহলে চলো উত্তরগুলো আমরা দেখে নেব। উত্তরগুলো কি হচ্ছে, প্রথম প্রাইম মিনিস্টার ফিমেল প্রাইম মিনিস্টার কে ছিল, সেটা হচ্ছে শ্রীমাভো বন্দর নায়েক। তিনি কিন্তু শ্রীলঙ্কার প্রাইম মিনিস্টার ছিলেন এবং তিনি প্রথম ওমেন প্রাইম মিনিস্টার যে কোনো দেশে, মানে বিশ্বের মধ্যে প্রথম দেশ হিসেবে শ্রীলঙ্কারই হয়েছিলেন, সেটা হচ্ছে শ্রীমাভো বন্দর নায়েক। আর ভারতের প্রথম মহিলা প্রাইম মিনিস্টারের নাম কি, সেটা হচ্ছে ইন্দিরা গান্ধী, মাথা রাখবে, ঠিক আছে। আচ্ছা, কোন মুঘল সম্রাট প্রথম টোবাকো নিষিদ্ধ করেছিল, কোন মুঘল সম্রাট, সেটা জানতে চাওয়া হয়েছে। তো উত্তরটা কী হবে, উত্তরটা যাবে মুঘল সম্রাট জাহাঙ্গীর কিন্তু টোবাকো বা তামাক নিষিদ্ধ করেছিল। আচ্ছা, নেক্সট আমরা দেখব যে স্পাইস ক্যাপিটাল অফ ইন্ডিয়া কাকে বলা হয়, সেটা কি কাকে বলা হয়, কেরালাকে বলা হয়। কেরালা রাজ্যে কিন্তু স্পাইস পাওয়া যায়, যে আমাদের মশলা পাওয়া যায় বিভিন্ন ধরনের, তো এটাকে স্পাইস ক্যাপিটাল বলা হয়। নেক্সট দেখব যে সরো অফ আসাম, তো আসামের দুঃখ কোন নদীকে বলা হয়। দেখো আমরা সরো অফ বেঙ্গল পড়েছি, সরো অফ বিহার পড়েছি, এটা প্রশ্ন জিজ্ঞেস করেছে সরো অফ আসাম। তো কোন রিভার, সেটা হচ্ছে ব্রহ্মপুত্র রিভারকে কিন্তু সরো অফ আসাম বলা হয়। ঠিক যেরকম যে সরো অফ বেঙ্গল বলা হয় দামোদরকে এবং সরো অফ বিহার বলা হয় কাকে, কোশি নদীকে, ঠিক আছে।
তাহলে চলো নেক্সট দেখবো যে গেটওয়ে অফ ইন্ডিয়া কোন সিটিকে বলা হয়, ইন্ডিয়ান সিটিকে, সেটা কি মুম্বাইকে কিন্তু গেটওয়ে অফ ইন্ডিয়া বলা হয়। ঠিক আছে, আচ্ছা তোমাদের জন্য একটা প্রশ্ন রয়েছে, গেটওয়ে অফ নর্থ ইস্ট ইন্ডিয়া কাকে বলা হয়, এটা অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা জানাও তো। নেক্সট আরও 5টা প্রশ্ন, চলো দেখে নেবো কি বলছে, যে প্রথম মহিলা যিনি অলিম্পিকে মেডেল পেয়েছেন তার নাম কি। নেক্সট ফার্স্ট ইন্টারপ্ল্যানেটরি বা আন্তঃগ্রহ মিশন কোনটা, ভারতবর্ষের কোনটা ফার্স্ট ইন্টারপ্ল্যানেটরি মিশন। নেক্সট দেখতে পাচ্ছ ইউনেস্কো 2025 সালে ইন্ডিয়ার কোন সাইটটাকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে। আচ্ছা নেক্সট আমরা দেখব বার্ড অফ বেঙ্গল কাকে বলা হয়। পরবর্তী কোন দেশ এশিয়ার সবথেকে ক্ষুদ্রতম দেশ হিসেবে পরিচিত, বা কোন দেশ এশিয়ার সবথেকে ক্ষুদ্রতম দেশের নাম কি। ঠিক আছে, তাহলে চলো দেখে নেব উত্তরগুলো। প্রথম যে প্রশ্নটা কি বলছে, যে ফার্স্ট ইন্ডিয়ান ওম্যান টু উইন মেডেল ইন অলিম্পিক্স, তার নাম কি, তার নাম হচ্ছে করনম মালেশ্বরী। আমরা আগের দিন একটা প্রশ্ন দেখেছিলাম, প্রথম ইন্ডিভিজুয়াল যে কে অলিম্পিকে পদক জিতেছে সেটা দেখেছিলাম, কেডি যাদব। কেডি যাদব 1952 সালে কিন্তু কী হয়েছিল, তিনি ইন্ডিভিজুয়ালে কিন্তু মেডেল পেয়েছিলেন অলিম্পিকে। আর এটা বলছে প্রথম মহিলাকে যিনি অলিম্পিকে মেডেল পেয়েছেন তার নাম হচ্ছে করনম মালেশ্বরী, ওয়েট লিফটিংয়ে কিন্তু পেয়েছেন করনম মালেশ্বরী। নেক্সট দেখতে পাচ্ছ ফার্স্ট ইন্টার প্ল্যানেটরি বা আন্তঃগ্রহ মিশনের নাম কি, সেটা হচ্ছে কি মার্স, যেটা মঙ্গলযান মিশন ছিল। কত সালে হয়েছিল এটা মাথায় রাখবে, 2013 সালে ইসরো করেছিল, 2013 সালে। এটাই কিন্তু ফার্স্ট ইন্টার প্ল্যানেটরি মিশন। ঠিক আছে, নেক্সট আমরা দেখব যে ইউনেস্কো 2025 সালে কোন সাইটটাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা দিয়েছে, সেটা কোন সাইট, সেটা হচ্ছে মারাঠা মিলিটারি ল্যান্ডস্কেপ অফ ইন্ডিয়া। দেখো মারাঠা যে দুর্গ ছিল, শিবাজির যে বিভিন্ন দুর্গ ছিল, সেই দুর্গগুলোকে কিন্তু এই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা দেওয়া হয়েছে। এখান থেকে একটু ইম্পর্টেন্ট জেনে রাখো, টোটাল 12টা দুর্গকে ওয়ার্ল্ড ইউনেস্কো সাইটের কিন্তু তকমা দেওয়া হয়েছে। প্রচুর দুর্গ আছে, তার মধ্যে 12টা দুর্গকে দেওয়া হয়েছে, এবং এই 12টার মধ্যে 11টা দুর্গ রয়েছে মহারাষ্ট্রে এবং একটা দুর্গ রয়েছে তামিলনাড়ুতে। ঘুরিয়ে ফিরে যদি এখান থেকে প্রশ্ন করে তাহলে পুরো বিস্তারিত জানিয়ে দিলাম, অবশ্যই কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে, নেক্সট আমরা দেখবো কি বলছে, যে বার্ড অফ বেঙ্গল কাকে বলে। তো এটা বার্ড অফ বেঙ্গল বলা হয় আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে বলা হয়, তার যে সাহিত্য চর্চার জন্য কিন্তু তাকে এই নামে অভিহিত করা হয়, কি বার্ড অফ বেঙ্গল। নেক্সট যে প্রশ্নটা, যে এশিয়ার সবথেকে স্মলেস্ট কান্ট্রি কোনটা। দেখো পিএসসির পরীক্ষা কিন্তু কিছুদিন আগেই কিন্তু তোমরা দেখেছো, ক্লার্কশিপের পরীক্ষা এসেছিল, যে কি বিশ্বের সবথেকে ছোট দেশের নাম কি, সেটা হয়েছিল ভাটিকান সিটি। ভাটিকান সিটি হচ্ছে বিশ্বের সবথেকে ছোট দেশ, আর বিশ্বের সবথেকে বড় দেশ হচ্ছে রাশিয়া। ঠিক আছে, তো কিন্তু এখানে প্রশ্নটা একটু অন্যরকম করা হয়েছে, এখানে বলা হয়েছে যে কোন দেশ এশিয়ার সবথেকে ছোট দেশ। তো এশিয়ার কিন্তু সবথেকে ছোট দেশ হচ্ছে মালদ্বীপ। ঠিক আছে, মালদ্বীপ কিন্তু সবথেকে এশিয়ার ছোট দেশ, আর এশিয়ার সবথেকে বড় দেশ সেটাও কিন্তু রাশিয়ায় হবে, কারণ রাশিয়া দেশটা না এশিয়া এবং ইউরোপ দুটো যে কন্টিনেন্ট মিলিয়ে রয়েছে। ঠিক আছে, তো মাথায় রাখবে। তো অবশ্যই 50-এ কত পেলে তোমরা কমেন্ট সেকশনে জানাও, এবং ভিডিওগুলো কেমন লাগছে সেটা জানাতে ভুলো না। যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলো না। ধন্যবাদ। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জিকে ম্যানিয়া, আর লেটেস্ট ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনটি প্রেস করুন।